স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে, সঙ্গে আছে আমি আহসান হাবিব। আজ 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যেন প্রাণ ফিরে পায় বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শাহালি জয়। স্বাধীনতা এসেছে, কিন্তু তার পূর্ণতা নেই, কারণ স্বাধীনতার স্থপতি তখনও ফেরেননি নিজ দেশে। জাতির জনকের ভাবনায় ব্যাকুল প্রতিটি বাঙালির প্রতীক্ষার অবসান ঘটিয়ে 72-এর 10 জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধুকে বহনকারী ব্রিটিশ বিমানটি যখন অবতরণ করল ঢাকায়, তখন সেখানে লক্ষ মানুষের ভিড় আর কোটি মানুষের হৃদয় নিংড়ানো আবেগ। ঐতিহাসিক সে বিকেলের স্মৃতিচারণ করছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু। তার সেই বিমানের শব্দ শোনা গেল, তখন থেকেই ঢাকা শহর প্রকম্পিত হলো বঙ্গবন্ধুর নামের স্লোগানে। যে বিমানবন্দর দিয়ে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে, সেই তেজগাঁ বিমানবন্দরেই তিনি ফিরলেন রাষ্ট্রনায়ক হয়ে। তারপরে তিনি রওনা হন সালাওয়ার্দী উদ্যান, তখনকার রেসকোর্স ময়দানের উদ্দেশ্যে। এই 4 মাইল পথ যেতে 2.5 ঘন্টা সময় লেগেছিল। সারা পথটি ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃত এবং বাংলাদেশের পতাকা দ্বারা সুসজ্জিত বিভিন্ন তোরণে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সাধন পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। 7 জানুয়ারি পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্ত করে প্রথমে লন্ডনে পাঠায়। বাংলাদেশকে তখনও স্বীকৃতি না দেয়া যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ সকল প্রোটোকল ভেঙে ছুটে আসেন ডাউনিং স্ট্রিটে নতুন দেশের নতুন রাষ্ট্রনায়ককে স্বাগত জানাতে। লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি ছিল নয়াদিল্লিতে। সেখানে বঙ্গবন্ধুকে দেয়া হয় নজিরবিহীন অভ্যর্থনা। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি ভিভি গিরি। বঙ্গবন্ধু দেখেন কত বিচক্ষণ নেতা, যখন দেশে আসে তখনই কিন্তু দিল্লি বিমানবন্দরে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনার কাছে আমি ঋণী, কিন্তু আমি জানতে চাই কবে আপনার সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসবে। এর আগে মুক্তিযুদ্ধের শুরুতে বেতার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরপরই 71-এর 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে আটক করে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া লক্ষ কোটি বাঙালি কয়েক মাস জানত না কোথায় আছেন বঙ্গবন্ধু, কিংবা তার ভাগ্যে কি ঘটেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 71-এ পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা একাধিকবার হত্যার চেষ্টা করে। ফায়ারিং স্কোয়াডে হত্যা করে পেছনের একটি তারিখকে তারা মৃত্যুদণ্ডের দিন বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপ এবং পাকিস্তানের 93,000 সেনা বাংলাদেশে বন্দী থাকায় তা বাস্তবায়নের সাহস পায়নি তারা। ইতিহাসবিদদের তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাসে এসব কথা তুলে ধরেন। অন্তর্বিশ্বাসের প্রতিবেদন। 71-এর 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যা প্রচারিত হতে থাকে আন্তর্জাতিক গণমাধ্যমে। এরপর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানি সেনারা। 1 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানের কারাগারে। সেখানে তাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় গত 5 জানুয়ারি ফেসবুক স্ট্যাটাসে কথাগুলো তুলে ধরেন। তার স্ট্যাটাসে একটি আর্টিকেলের লিঙ্কও দেওয়া হয়। বলা হয়, এই আর্টিকেলে বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলে হত্যা চেষ্টার বিষয়ে বিস্তারিত রয়েছে। আর্টিকেলটিতে পাকিস্তানি গবেষক আহমদ সেলিমের গ্রন্থ, ব্রিগেডিয়ার AR সিদ্দিকীর স্মৃতিকথন, সাংবাদিক ডেভিড ফ্রস্টকে দেওয়া বঙ্গবন্ধুর সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলা হয়, পাকিস্তানে বঙ্গবন্ধুকে কয়েকবার এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়। পাকিস্তানের উষ্ণতম অঞ্চলে অবস্থিত লায়ালপুর শহরের কারাগারেও নেওয়া হয় তাকে। কারাগারের অন্ধকার ঘরে বঙ্গবন্ধুকে প্রাণে মারার চেষ্টা করা হয়। পরে তাকে উত্তরের পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত নির্জন জেলে রাখা হয়। 71-এর আগস্ট মাসে বঙ্গবন্ধুকে আসামি করে প্রহসনের বিচার শুরু হয় পাকিস্তানে। 12টি সাজানো অভিযোগ তৈরি করে তারা, যার মধ্যে 6টির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এর আগে মে মাসেই আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হয়ে যায় যে বঙ্গবন্ধুকে ফায়ারিং স্কোয়াডে হত্যার ষড়যন্ত্র করছে পাকিস্তানিরা। বঙ্গবন্ধুকে তারা ফাঁসি দেওয়ার প্রস্তুতিও নিতে থাকে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিয়ানওয়ালি কারাগারে বঙ্গবন্ধুর নির্জন সেলের সামনে একটি কবর খোঁড়ে পাকিস্তানি সেনারা। 4 ডিসেম্বর বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড ঘোষণা করে পাকিস্তানের সামরিক গোপন আদালত। বঙ্গবন্ধুকে হত্যা করে পেছনের একটি তারিখকে মৃত্যুদণ্ডের দিন বলে চাপিয়ে দেওয়ারও পরিকল্পনা করে তারা। I always believe in forgive and forget. But this is impossible on my part to forgive and forget. 16 ডিসেম্বর প্রথম প্রহরেও বঙ্গবন্ধুকে জেলের ভেতর হত্যার চেষ্টা করে পাকিস্তানি হানাদাররা, কিন্তু কারাগারের মধ্যে এই ষড়যন্ত্রের কথা জেনে যান একজন কারা কর্মকর্তা। এরপর রাতের অন্ধকারে দ্রুত বঙ্গবন্ধুকে জেল থেকে বের করে বাইরে নেন তিনি। পরবর্তীতে 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে শুরু হয়েছে বঙ্গবন্ধু ম্যারাথন। এবারের আসরে অংশ নিচ্ছেন দেশি বিদেশি 200 দৌড়বিদ, যার মধ্যে 100 জন ফুল ও 100 জন অংশ নিয়েছেন হাফ ম্যারাথনে। এছাড়া 30 জন এলিট দৌড়বিদও আছেন প্রতিযোগিতায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বর্তমান পর্যন্ত 42.195 কিলোমিটার ফুল ম্যারাথনের টাইম নির্ধারণ করা হয় এবং বর্তমানে হাফ ম্যারাথনের টাইমিং নির্ধারণ করা রয়েছে 21.09 কিলোমিটার। অর্থাৎ এটি এখন একটি মানদণ্ডে নির্ধারণ করা হয়েছে যে এখনকার ম্যারাথন এই মাত্রায় হবে। এবং সুপ্রিয় দর্শক, এই কথাটি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ফুল ম্যারাথন এবং হাফ ম্যারাথনে যারা অংশগ্রহণ করছে তারা বাংলাদেশের যারা নতুন প্রজন্মের অ্যাথলেটস হতে চাইছে তারা কিন্তু উৎসাহিত হবে এবং নতুন প্রজন্মের অ্যাথলেটসরা আগামী দিনে এ ধরনের অংশগ্রহণ থেকে নতুন দিক নির্দেশনা পাবে, এ কথাটি আমরা নির্দ্বিধায় বলতে পারি। অনেক অ্যাথলেটসরা তারা রান করছেন হাতিরঝিল প্রান্তে। আমরা বয়সে প্রবীণ বেশ কিছু রানারদের দেখছি, তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। আপনারা জানেন ম্যারাথনে ফুল ম্যারাথন এবং হাফ ম্যারাথনের জন্য বয়স কিন্তু কোনো বান নেই, কাজেই যে কোনো বয়সের রানাররা কিন্তু অংশগ্রহণ করতে পারে ফুল ম্যারাথন কিংবা হাফ ম্যারাথনে। আপনারা জানেন যে ফুল ম্যারাথনে অংশগ্রহণ করছে প্রায় 179 জন অ্যাথলেটস। এবং হাফ ম্যারাথন ইতিমধ্যে বেশ কিছু রানাররা কিন্তু তাদের টাইমিং শেষ করে ফেলেছেন, তারা কিন্তু ঢুকে গেছেন। আপনারা জানেন সকাল 5:30টায় এই হাফ ম্যারাথনের রানাররা রানিং শুরু করে এবং ফুল রানাররাও কিন্তু বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে তারা তাদের রানিং শুরু করে এবং হাতিরঝিল প্রান্তে এসে তারা শেষ করবেন। এখানে রয়েছে এলিট শ্রেণীর 6 জন হাফ ম্যারাথনে, কিন্তু ফুল ম্যারাথনে কিন্তু এলিট শ্রেণীর 19 জন রানার তারা অ্যাথলেটস তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং সাফের 13 জন রানার তারা অংশগ্রহণ করছেন। মাফ করবেন, 19 জন সাফের এবং 13 জন এলিট। দর্শক, এতক্ষণ আমরা রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতায় ছিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে প্রায় 2 মাস পর সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
এই দফায় গত 13 নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন 76 বছর বয়সী খালেদা জিয়া। সেদিন প্রথমে তাকে কেবিনে ভর্তি করা হলেও দ্রুতই নেওয়া হয়েছিল সিসিইউতে। পরে তার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার খবর জানা যায়। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। আপাতত সীমিত পরিসরে চলবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। রোববার রাতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি সহ সংশ্লিষ্টরা। ওই বৈঠকেই এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর পরামর্শ কমিটির একজন জানিয়েছেন, বৈঠকে সব তথ্যপত্র ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে। আপাতত যেভাবে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান চলছে সেভাবেই চলবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের বিষয়ে জানাতে আজ বেলা 11টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে টানা চতুর্থ দিনের মতো করোনায় নতুন শনাক্ত 1000-এর বেশি। সেই সঙ্গে 24 ঘন্টার ব্যবধানে শনাক্তের হার প্রায় 7% গিয়ে পৌঁছেছে। 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু সহ মোট মৃত্যু 28,000 ছাড়ালো। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন 1491 জন। 24 ঘন্টায় 21,980টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 6.78%। নতুন 217 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,50,905 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনের মধ্যে পুরুষ 1 জন আর নারী 2 জন। মৃত 3 জনের মধ্যে ঢাকা বিভাগের 2 জন, 1 জন চট্টগ্রাম বিভাগের। ভয় না পেয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, টিকার জন্য যত অর্থ খরচের প্রয়োজন সরকার তা করবে। করোনার নতুন ধরন ওমিক্রনে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই শিশুদেরও টিকা কার্যক্রম শুরু করবে সরকার। দেশের 8টি মেডিকেল কলেজে ক্যান্সার ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন করে এ কথা বলেন তিনি। শাহালি জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা হয় শুধুমাত্র রাজধানী ঢাকাতে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই এ মরণ ব্যাধির চিকিৎসা পেতে পারে, এ লক্ষ্যে দেশের 8 বিভাগীয় শহরের মেডিকেল কলেজগুলোতে বিশেষায়িত ক্যান্সার ইউনিট নির্মাণের কাজ শুরু করল সরকার। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। চিকিৎসা সেবা সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। অনেকে খুব ভালো গবেষণা করে যাচ্ছেন, তবে বেশিরভাগ যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, তাহলে আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জলবায়ু, আমাদের দেশের সব কিছু মিলে এই দেশের মানুষের কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কীভাবে বাড়ানো যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। বিশ্বজুড়ে অমিক্রনের আশঙ্কাজনক সংক্রমণের মুখে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। নতুন আবার আর একটি ভেরিয়েশন দেখা গেছে, এই কি অমিক্রন, এর হাত থেকে বাঁচার জন্য, এবং এটা শিশুদের সব থেকে বেশি ধরছে। সেই জন্য আমরা 12 বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়া ব্যবস্থাও নিয়েছি। আর তাছাড়া আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়া যাবে, যখনই তাদের কাছ থেকে আমরা সেই নির্দেশনা বা নীতিমালা পাবো, আমাদের দেশেও আমরা সেই ভ্যাকসিনটা দিতে শুরু করব। প্রধানমন্ত্রী বলেন, দেশের সবাইকে টিকার আওতায় আনতে অন্তত 31 কোটি ডোজ টিকা সংগ্রহ করছে সরকার। আন্তর্জাতিক হাসপাতাল তৈরি করতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ফলে আজকে সার্চ কমিটি না করে নৈতিক মেরুদণ্ড সম্পন্নদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিয়ে তার কাছে এই প্রস্তাব তুলে ধরেছে দলটি।
রবিবার সন্ধ্যায় দলের 7 সদস্যকে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে বসেন কৃষক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 1.5 ঘন্টার আলোচনা শেষে কাদের সিদ্দিকী জানান তারা আইন প্রণয়নের কথা বলেছেন, গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের উপর, যেখানে 5 কমিশনারের অন্তত 2 জন নারী হবেন। নির্বাচন কমিশন গঠন করার এক আইন হওয়া উচিত। এখন আইন না হতে পারলে রাষ্ট্রপতির নিজে করা উচিত। সার্চ কমিটি করে, মাঝখানে সার্চ কমিটি করে, 3 দিনের জন্য সার্চ কমিটি করে তার দ্বারা করা এই যে নির্বাচন কমিশন আছে, এটা খুব ভালো ফল দেয়নি। আমরা আশা করব মেরুদণ্ড সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সদস্যদের এরা নির্বাচিত করবেন অথবা নিযুক্ত করবেন। পাল্টাপাল্টি কথার লড়াইয়ে জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ, প্রচারণায় কর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। রিটার্নিং কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। কথার লড়াই শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে রোববার সেই উত্তাপে ঘি ঢাললেন বিএনপির পদহারা তৈমুর আলম খন্দকার। সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেই পুলিশি হয়রানির অভিযোগ তোলেন তিনি। তৈমুর আলম এই নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিবেন বলেও জানান। তিনি দাবি করেন তার প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনের বাড়ির থেকে তার কেয়ারটেকারকে ধরে নিয়ে আসছেন। এইভাবে আমাদের লোকজনকে পুলিশ দিয়া, সাদা পোশাকে গোয়েন্দা দিয়া হয়রানি করা হচ্ছে। একটা ভয়ভীতি দেখানো হচ্ছে, কিন্তু আমাদের লোকজন, আমাদের সমর্থক, আমাদের যাদের জন্য আমি নির্বাচনটা করতেছি তারা ভয়ভীতি না, তারা ভীত না, তারা নির্বাচন চালিয়ে যাবে। কথার লড়াই পিছিয়ে নেই আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। বন্দর এলাকায় প্রচারণা এসে তিনি দাবি করেন বিশেষ লোকদের ইশারায় অহেতুক অভিযোগ তুলছেন তৈমুর আলম। ওনার এই অভিযোগগুলি অবান্তর, কিন্তু নির্বাচনের সময় অভিযোগ করতে হয়, তাই উনি করছেন। আর তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আর উনি যেটা বলেছেন পুলিশে হয়রানি করছে, পুলিশ তো আমার লোকজনকে হয়রানি করেছে। আমাকে ভোট নিতে হবে, ভোট চাইতে হবে, এবং আমাকে 16ই জানুয়ারিতে ইনশাল্লাহ জিততে হবে, এবং জনতা আমার পাশে থাকবে। আমি এতটুকুই জানি এই পর্যন্ত। এখন পর্যন্ত কাউকে হয়রানি করার কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এখনো নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে বলেও দাবি করেন তিনি। আমাদের কাছে এই ধরনের কোনো ঘটনা এখনো আমাদের কাছে লিখিত কোনো আসেনি। যখন যা অভিযোগ করছে আমরা বরঞ্চ সেটা সুব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাৎক্ষণিক আমাদের অফিসারদেরও পাঠাচ্ছি, আমাদের পুলিশ ফোর্সকে বলছি এবং ম্যাজিস্ট্রেটদেরও বলছি। 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আরেফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। ঘুষ খাওয়ায় জেল পরিদর্শকের ঠিকানা হলো জেলখানা। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক কারা উপমহাপরিদর্শক পার্থ গোপালকে 8 বছরের সাজা দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম রোববার এ রায় দেন। রায়ে পার্থ গোপালের কাছ থেকে উদ্ধার করা 65 লাখ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশও দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত সিলেটের কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার পর 2019 সালের 28 জুলাই তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। এই সময় তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 80 লাখ টাকা। পরদিন তার বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর 4 নভেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে ঘুষ গ্রহণ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে মামলায় রোববার এই রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইনের 2004-এর 27(1) ধারায় 5 বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড আদেশ দিয়েছেন আদালত। ধারা 2টির সাজা একত্রে চলবে বলে রায়ের আদেশ উল্লেখ করেন বিচারক। অর্থাৎ মোট 8 বছর সাজা খাটতে হবে বরখাস্ত এই কারা কর্মকর্তাকে। তাকে 8 বছর সাজা দেওয়া হয়েছে এবং সাজাটা একত্রিত, 2টি সাজাকে একত্রিত করা হবে। একত্রিত করার পর যেটা বেশি হবে সেটা উনি খাটবেন আর কি। এবং এর মধ্যে যে সময়টা তার চলে গিয়েছে সেটা আমাদের দেশের আইনে 35 ধারার বিধান মোতাবেক সেটা বাদ যাবে।
আসামি পক্ষের আইনজীবী বলেন সঠিক বিচার পাননি তারা। দুটো আইনে এই আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছেন, সে দুটো আইনের তিনি মন্তব্যে কিছু আইনি বিষয় তিনি তুলে ধরেছেন। বিশ্বাস করি যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। মামলা ও গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সেই সময় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় পার্থ গোপালকে। এরপর থেকেই কারাগারে ছিলেন তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মামলা জট কমাতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিম্ন আদালতের বিচারকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে কথা বলেন তিনি। এর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতির মধ্যে 3 জন শপথ নিয়েছেন রোববার। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংখ্যা হল 8 জন। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের 4 বিচারপতিকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথ নেওয়া 3 বিচারপতি হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তবে অসুস্থতার কারণে হাসপাতালে থাকায় শপথ নিতে পারেননি বিচারপতি FRM নাজমুল আহসান। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে মামলা জট কমাতে যা যা প্রয়োজন তাই করা হবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রায় 96 জন বিচারপতি ছিলেন। আজকের পরে সব মিলে বোধহয় 80 জনে এসে দাঁড়াবে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেবেন। মামলা জট কমানো বিচার বিভাগের কাছে একটা প্রধান চ্যালেঞ্জ। পৃথিবীতে মামলা জট কমানোর জন্য যেই সব পন্থা অবলম্বন করা হয়েছে সেই সব সকল পন্থা সেইগুলিকে প্রয়োগ করার। সারা দেশে অন্তত 37 লাখ মামলা বিচারাধীন রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি না থাকলে দেশ গত 13 বছরে আরো অনেক এগিয়ে যেত। বিএনপি নির্বাচনকে বানচাল করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় TSC সড়ক দ্বীপে পোস্টার সাংস্কৃতিক সংসদ ও বজ্রকণ্ঠের আয়োজিত দিন বদলের মেলায় উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। যখন ক্ষমতায় ছিলেন তখন নির্বাচন কমিশন তো সংলাপের মাধ্যমে গঠন করা হয় নাই। কোনো সংলাপ ছাড়াই তো নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন গঠন করেছিল। মহামান্য রাষ্ট্রপতি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যেই সংলাপের আয়োজন করেছে। বিএনপি সেই সংলাপে যাবে না এবং সংলাপের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আসলে বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটাকে বানচাল করা। চট্টগ্রামে চাঞ্চল্যকর মৃত্যু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের দায়ের করা মামলায় ফের তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা তদন্ত সংস্থা PBI এর আবেদনে রোববার সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এ আদেশ দেন। বাবুল আক্তারের আইনজীবী বলছেন, একই ঘটনায় 2 মামলা আদালতে চলতে পারে না, তাই উচ্চ আদালতে যাবেন তারা। মৃত্যুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় গ্রেফতার বাবুল আক্তার এখন কারাগারে রয়েছে। কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার 16 নম্বর শফিউল্লাহ কাটা ওই রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 1200 ঘর। রোহিঙ্গাদের লার্নিং সেন্টার সহ পুড়ে গেছে বেশ কিছু স্থাপনা। রোববার বিকেল 5টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 7টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা জানায়, 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের B ব্লকের মোহাম্মদ আলীর ঘর থেকে গ্যাসের চুলার মাধ্যমে আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে ক্যাম্পের ব্লক B ও ব্লক C এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এতে বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন দিয়েছে। রোববার রাত 9:30টার দিকে উপজেলার কৈপাল এলাকা ঈদগাহ এর কাছে
এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত দুজন একই মোটরসাইকেলে করে হোসেনাবাদ থেকে তারাগুনিয়ার দিকে যাচ্ছিলেন। পেছন থেকে মাটি ও বালি টানা ড্রাম ট্রাক ধাক্কা দিলে দুজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। এরপর ট্রাকটি তাদের চাপা দিলে সেখানে মৃত্যু হয় দুজনের। এরপর স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং কুষ্টিয়া প্রাকপুর সড়ক অবরোধ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাজধানী গুলিস্তানের সড়ক দুর্ঘটনায় 2 পথচারী নিহতের ঘটনায় ঘাতক বাস চালকের ভারী মোটরযান চালানোর লাইসেন্স ছিল না বলে জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে তথ্য জানায় তারা। র্যাব আরও জানায় দুর্ঘটনার দায় এড়াতে পারে না বাস মালিকও, কারণ অদক্ষ চালককে গাড়ি চালানোর অনুমতি দিয়েছে সে। আইনের চোখে বাস মালিক অপরাধী হয়েও মামলার এজাহারে তার নাম নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। হাতিরঝিল রামপুরা আমুলিয়া ডেমরা সড়ক 4 লেনে উন্নীত করার লক্ষ্যে চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয় পর্যায়ক্রমে সব হাইওয়ে 4 লেন ও 6 লেনে উন্নীত করা হবে। এর অংশ হিসেবে 13.5 কিলোমিটার এই সড়কটি 4 লেনে উন্নতিকরণের প্রকল্প নেওয়া হয়েছে। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ের আদলে নির্মাণ হবে সড়কটি। সময় লাগবে 4 বছর। জুয়েলারি শিল্পে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। সম্প্রতি স্বর্ণ নীতিমালা হওয়ায় এই শিল্পে ফিরেছে প্রাণ, বলেছেন বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলার 35 সদস্য নিয়ে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ জুয়েলারি ব্যবসাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন নবনির্বাচিত বাজুস সভাপতি চট্টগ্রাম জেলার শ্রী মৃণাল কান্তি ধর। বিদ্যালয় পরিদর্শক সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এমনকি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও SMS করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছেন, এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে অভিভাবককেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যশোর প্রতিনিধি রিপন হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন প্লাবন রহমান। যশোর নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর যশোর কোতোয়ালি থানায় করেছেন সাধারণ ডায়েরি। অভিযোগ, একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয় মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের তারিখ শেষ হলেও সময়মতো টাকা জমা দেননি তিনি। শুধু তাই নয়, বিকাশ এজেন্টের মাধ্যমে 1250 টাকা পাঠাতে বলা হলে শেষমেশ বিদ্যালয়ের ভালোর কথা ভেবে সুনির্দিষ্ট নাম্বারে 1250 টাকা পাঠান শ্রাবণী। পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সেন্ড করে দিয়ে আমার মনে পড়লো, তাই তো আইএসএফ তো নিজেই আমাকে স্বীকৃতি নবায়ন হয়ে যাওয়ার পরে আমি গেছিলাম, উনি নিজে প্রিন্ট আউট করে আমার হাতে দিয়ে দিলেন। আমি কিভাবে ঠকে গেলাম। তো তারপর আমি কল দিলাম, ওরা বললো হ্যাঁ টাকাটা পাঠাইছেন। আমি বললাম যে আপনি কে, মিথ্যা কথা বললেন কেন? এবং আমি আইএসকে যথারীতি ফোন দিলাম, ওনাকে পাইনি, ডেপুটিকে দিলাম। ডেপুটি বললো যে এভাবে বহু হেডমাস্টার প্রতারিত হচ্ছে, আপনিও শেষে প্রতারণার ফাঁদে। শুধু শ্রাবণী সুরি নয়, এমন প্রতারণার শিকার হয়েছেন দেশের বিভিন্ন এলাকার বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুধু শিক্ষকই নয়, শিক্ষার্থীদেরকেও উপবৃত্তির বার্তা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের ফোনে এরকম SMS এর মাধ্যমে দেখানো হচ্ছে উপবৃত্তির প্রলোভন। একটা SMS ছিল আমার ফোনে উপবৃত্তিরই, আমি তো উপবৃত্তি পাই না, তো এসেছিল। তারা বলছে আপনাদের বিকাশে লেনদেন করেন না অনেক দিন, তো আপনারা 1000 টাকা দেন বিকাশে, যে আমরা বোর্ডকে দেখাতে পারি যে আপনারা লেনদেন করেন। পুলিশ বলছে এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা। এসবের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যদি কেউ এরকম প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন, নিকটস্থ থানায় আপনারা লিখিত অভিযোগ দেন এবং আমাদের সাইবার ক্রাইম ইউনিটকে জানান। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব। শিক্ষামন্ত্রী বলছেন, এসব অভিযোগের ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন থাকার পরামর্শ শিক্ষামন্ত্রীর। একেবারেই এগুলো দিয়ে প্রতারিত হবেন না, কারণ উপবৃত্তি দেওয়ার যে নিয়ম বরাবর চলে আসছে, সেই নিয়মেই উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই করোনা কালে বিশেষভাবে আলাদা কোনো উপবৃত্তির কোনো ব্যবস্থা নেই। দ্রুত এসব প্রতারক চক্রকে ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 17তম নির্বাচন। আগামী 28 জানুয়ারি হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খানদের প্যানেলের বিপরীতে সভাপতি পদে লড়াই করতে চলেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, যেখানে সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুণ আক্তার। রোববার রাজধানীর কাকরাইলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজেদের প্যানেলের বিস্তারিত তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার। আমি চাই এই ইন্ডাস্ট্রিটাকে আবার যেন কর্মমুখর করতে সেই পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছি। ইলেকশনটা নিয়ে দয়া করে কথা বলা, মুখ দেখাদেখি করা, এগুলি বন্ধ করে দিবেন না। ওখানে আমাদের অনেক প্রিয় মানুষরাও আছেন যারা ইলেকশন করছেন। আমরা যদি আসতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসব। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় সোশ্যাল মার্কেটিং ও অ্যাওয়ারনেস কার্যক্রম বাস্তবায়নের জন্য যৌথভাবে চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশনস লিমিটেড ও ভিজুয়াল কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রকল্পের সম্মেলন কক্ষের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ এখলাসুর রহমান। সভায় চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোশ্যাল মার্কেটিং অব SEIP বাস্তবায়নের জন্য সময়সীমা উল্লেখ করে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-তে মূল্য সূচকের বড় পতন হয়েছে। তবে এই পতনের বাজারেও 4 কোম্পানির শেয়ার দিনের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এমনকি এক পর্যায়ে এই 4 কোম্পানির শেয়ারের বিক্রেতাও উধাও হয়ে যান। সূচকের বড় পতনের মধ্য দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে DSE-র প্রধান সূচক DSE-X আগের দিনের তুলনায় 54 পয়েন্ট কমে 6,932 পয়েন্টে নেমে আসে। এবারে বাণিজ্য মেলাতে চাহিদা বেড়েছে পাটজাত বিভিন্ন পণ্যর। দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের তৈরি ব্যাগ, গৃহস্থালী পণ্য সহ বিচিত্র সব পণ্যের ভালো বিক্রি হচ্ছে বলছেন আয়োজকরা। সম্ভাবনাময় এই খাতকে বিশ্ব দরবারে পরিচিত করাতে এই মেলা বড় ভূমিকা রাখবে বলে আশা তাদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দিন যত গড়াচ্ছে ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মাসব্যাপী এই আয়োজন খোলা থাকছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। রোববার বেশি ভিড় দেখা গেল পাটের তৈরি পণ্যের বিভিন্ন স্টলে। সারা দেশের উদ্যোক্তাদের তৈরি শতাধিক পণ্য এক প্ল্যাটফর্মে প্রদর্শনের সুযোগ করে দিয়েছে এই মেলা। পাটের পণ্য অনেক বিক্রি হচ্ছে। এখানে আমাদের ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস আছে। জুট ব্যাগ আছে, দেন জুটের র্যাপিং পেপার আছে। 300 থেকে শুরু করে মনে করেন যে 1,500, 2,000, 2,500। যারা প্রতিবার কিনে তারাই আবার আসছে ঘুরে ঘুরে যে আপনার এই প্রোডাক্ট আছে, ওটা আছে। এরই মধ্যে দেশের বাইরে থেকেও মিলছে পণ্যের ক্রয়াদেশ। আমাদের দেশের মানুষ পাটকে মনে করতো বস্তা। অনেক চেঞ্জ হয়েছে যে পাট দিয়ে এত জিনিস তৈরি করা যায়, আর সে মানুষ খুব অবাক হয়। বৈচিত্র্যময় পণ্য পেয়ে মুগ্ধ মেলার স্থানীয় ক্রেতারাও। দেশি যে পণ্যগুলা আনকমন, হ্যাঁ এগুলো আগে দেখিনি কখনো। পাটের পণ্য বেশি বেশি ইউজ করা উচিত, ব্যবহার করা উচিত। পলিথিন ব্যাগ বা এগুলো তো আমাদের ইউজ করা উচিত না। কৃষকরা লাভবান হবে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। বিক্রেতারাও খুশি পাট পণ্যের এমন বেচাকেনায়। মাহমুদুল হাসান, নিউজ 24, পূর্বাচল, নারায়ণগঞ্জ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 শিশু সহ অন্তত 19 জন মারা গেছেন। আহত হয়েছেন 63 জন। হতাহতদের মধ্যে 32 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস। দমকল বিভাগের কর্মকর্তা ড্যানিয়েল নিগ্রো বলেন, রোববার ব্রোনক্স অ্যাপার্টমেন্ট ব্লকের 2য় বা 3য় তলায় আগুন লাগে। প্রায় 200 কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কী কারণে আগুন লেগেছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। 19 তলা ভবনের প্রত্যেক তলাতেই হতাহতের খবর পেয়েছেন তারা। গেল 30 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।
করোনায় টালমাটাল পুরো ভারত। ওমিক্রনের প্রভাবে সংক্রমণ ক্রমেই বাড়ছে। ভাইরাসটির ছোবলে আক্রান্ত হয়েছেন পার্লামেন্টের 4 শতাধিক কর্মী। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে, যা বাড়াচ্ছে উদ্বেগ। আসমাতুল ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই সংক্রমণের রেকর্ড গড়ছে ভারত। আসছে ফেব্রুয়ারির প্রথম 15 দিনের মধ্যেই সংক্রমণের তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাতে পারে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। দৈনিক সংক্রমণও ছাড়াচ্ছে 1.5 লাখের ঘর। দেশটির অনেক রাজ্যেই পড়ছে করোনার ভয়াবহ থাবা। এমনকি ভারতের পার্লামেন্টের 4 শতাধিক কর্মী করোনা পজিটিভ বলে জানা গেছে। এমন পরিস্থিতির মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। এখানেই শেষ নয়, রোববার 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। এসব ঘটনায় অমিক্রন সহ করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এইসব আশঙ্কা আমলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার বিকেলে করোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকেন তিনি। বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। করোনা তৃতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ডেল্টার মতো অমিক্রনও যেন ভারতকে বিপর্যস্ত করে তুলতে না পারে, তাই আগে ভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে 22 ওভার 4 বলে বাংলাদেশ তুলে নেয় নিউজিল্যান্ডের 4 উইকেট। তবে ক্রিজে এখনো অপরাজিত ডাবল সেঞ্চুরিয়ান ল্যাথাম। শেষ খবর পর্যন্ত কিউইদের সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 473 রান। আগের দিন 99 রানে অপরাজিত থাকা ডেভন কনওয়ে ফেরেন রান আউটের ফাঁদে। এরপর ইবাদত তুলে নেন বিদায়ী টেস্ট খেলতে নামা রস টেইলরের উইকেট। এরপর হেনরি নিকোলসকে সোহানে গ্লাভস বন্দী করেন। মধ্যাহ্ন বিরতির আগে শেষ ওভারে বাংলাদেশ পেয়েছে ডার্ল মিচেলের উইকেট। পেসার শরীফুল ইসলামের অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মিচেল, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন দলে ফেরা ডানহাতি ব্যাটসম্যান। তাতে তার ভাগ্য খোলেনি। 11 বলে 3 রান করে ফেরেন সাজ ঘরে। Bangladesh probably the decision. First session. That was the last act of that first. ফেডারেশন কাপে ট্রফি ঘরে তুলল ঢাকা আবাহনী। রহমতগঞ্জকে তারা হারিয়েছে 2-1 গোলে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলে আবাহনী। গ্রুপ পর্বে যে শক্ত অবস্থানে থেকে মাঠে দেখা গেছে রহমতগঞ্জকে, সেই প্রভাব ফেলতেই পারেনি আজকের খেলায়। নিজেদের রেকর্ড নিজেরাই আরও একবার ভাঙল লেমোসের দল। অপরদিকে ম্যাচের শুরু থেকে যথেষ্ট চড়াও হয়ে খেলছে আবাহনী ঢাকা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আবাহনী এগিয়ে নেন ড্যানিয়েল কলিন্ড্রেস। দলকে আরও এগিয়ে নেন রাকিব হোসেন 64 মিনিটে। রহমতগঞ্জের ফিলিপ 70 মিনিটে গোল করলেও হার এড়াতে পারেনি। ড্যানিয়েল কলিন্ড্রেস এডিশনাল টাইমে শেষ দিকটায় এসে আবাহনী লিমিটেডকে উৎসবের উৎসাহে মাতিয়ে আজার উদ্দেশ্যে ফিলিপ আজ্জা। এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।